আবারও ভূস্বর্গে আক্রমণ এবং জঘন্যতম আক্রমণ। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এই যে নরেন্দ্র মোদী 377 উঠিয়ে দিয়ে চড়াও করে বললেন যে আর কোনো আতঙ্কবাদী আক্রমণ নেই, সেখানে সব কিছু ঠিক হয়ে গেছে, তাহলে এটাই কি তার প্রমাণ? কি বলবেন? এর আগে 370 ধারা বিলোপ করা হোক, নোট বাতিল হোক, সার্জিক্যাল স্ট্রাইক হোক, যা যা কাশ্মীরকে কেন্দ্র করে মোদি ঘটানোর চেষ্টা করেছেন, প্রতিবারই বলেছেন যে এইবারই শেষ পেরেক পুঁতে দেওয়া হলো আর কি। কিন্তু প্রতিবারই পেরেকটা দেখা যাচ্ছে ঠিকমতো করে পোতা হয়নি এবং সাধারণ মানুষের জীবন নিয়ে একেবারে ছিনিমিনি খেলা হয়েছে। অতীতে গত 1-1.5 বছর ধরে এরকম বেশ কিছু ঘটনা ঘটেছে। এই ঘটনাটা যেরকম বেশি করে মিডিয়ায় এসছে, এর অন্য ঘটনা আরও আছে যেগুলো অত ভালো করে মিডিয়ায় আসেনি, কিন্তু এই ধরনের ঘটনা, সন্ত্রাসবাদী আক্রমণ ঘটেই চলেছে। কেন ঘটে চলেছে? কারণ যা আমাদের কেন্দ্রের সরকার, যাদেরকে আমরা ভোট দিয়ে পাঠিয়েছি আমাদের নিরাপত্তা, দেশের নিরাপত্তা, দেশের মানুষ যাতে ভালো করে থাকতে পারেন তার ব্যবস্থা করার জন্যে, তারা ওইটা বাদ দিয়ে বাকি সমস্ত কাজ করছে। ওইটা বাদ দিয়ে বাকি সমস্ত কাজ করছেন বলেই 370 ধারা বাতিলের পরেও সন্ত্রাসবাদটা কমলো না, যেটা কমার দরকার ছিল। নোট বাতিলের পরেও সেটা কমলো না। সোশ্যাল মিডিয়ায় নোট বাতিলের পরে কথা চালু হয়েছিল যে 2000 টাকা নোটে এমন চিপ ভরে দেওয়া হবে যে সন্ত্রাসবাদীরা নাকি অস্ত্র কিনতে গেলেই ওই চিপে ধরে নেওয়া যাবে। কিন্তু তাতে কোনো চিপে কিছু ধরা পড়লো না। সেই চিপ কোথায় গেল সে যারা প্রচার করছিলেন সোশ্যাল মিডিয়ায় তারাই বলতে পারবেন। কিন্তু বাস্তবটা হচ্ছে যে সাধারণ মানুষের জীবন চলে গেল এবং সেই তাদেরকে রক্ষা করতে কেন্দ্রীয় সরকার ব্যর্থ হচ্ছে। এই প্রশ্নটা করলে উল্টো দিক থেকে অনেক আক্রমণ ইত্যাদি ধেয়ে আসে, সোশ্যাল মিডিয়াতে আসছে, এমনিও আসতে পারে, কোনো অসুবিধা নেই। আমরা যদি এই প্রশ্নটা করি তাতে যদি আমাদের ওপর 4টে বাজে কথা বলে লোকের মন শান্ত হতে পারে, কোনো রাজনৈতিক দলের নেতারা খুশি হতে পারেন, অসুবিধা নেই। কিন্তু বারংবার একই ঘটনা ঘটছে এবং তাতে করে সাধারণ মানুষের জীবন রক্ষা করা যাচ্ছে না, তাদের ধন মান সম্পত্তি কিছু রক্ষা করা যাচ্ছে না, যার দায়টা আদতে কেন্দ্রীয় সরকারকে নিতে হবে। এই যে বারবার এরকম একটা ঘটনা ঘটছে ভূস্বর্গে, তারপরেও ইন্টেলিজেন্স যেখানে যেই এলাকাতে খেলনা বন্দুক পর্যন্ত নিয়ে যাওয়া ধরে নেবে বিএসএফ বা আর্মি, কিন্তু সেই এলাকাতে এতগুলো অস্ত্র ঢুকে যাচ্ছে। এর আগেও আমরা দেখলাম পুলওয়ামার সময় 300 কিলো আরডিএক্স, সেই সমস্ত জায়গায় কীভাবে তারা যেতে পারছে? পুলওয়ামার সময়ের ঘটনা নিয়ে তৎকালীন ওই যে রাজ্যপাল ছিলেন যখন ওখানে, সত্যপাল মালিক, তিনি যা ইন্টারভিউতে বলেছেন সেটা আমাদের ভয়ে ধরিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। যে আমার কেন্দ্রীয় সরকার যাদেরকে ভোট দিয়ে জিতিয়েছি আমাদের রক্ষা করবে বলে, সেই কেন্দ্রীয় সরকার কিভাবে অবহেলা করেছিল পুলওয়ামার ঘটনার আগে খবর পাওয়া সত্ত্বেও, সেইটা সত্যপাল মালিক ইন্টারভিউতে বলেছেন। ওই যে অনেক আরডিএক্স এসছিল, বলা হচ্ছে বাইরে থেকে এসেছিল, বাইরে থেকে এসে কাশ্মীরের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে ওরা দেখে নিয়েছিল কোথায় কি করতে হবে। উল্টো দিকে আমার দেশের কেন্দ্রীয় আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে এই সেনাবাহিনী, তার ইত্যাদি চালনা ইত্যাদি নিয়ে গত কয়েক বছর ধরে বাজেটে কি বরাদ্দ করা হয়েছে? বরাদ্দ কি কমছে? যদি কমে তাহলে কেন কমছে? আর যদি বরাদ্দ বাড়ছে তাহলে এই বাড়তি টাকা যাচ্ছে কোথায়? ইন্টেলিজেন্স তারা কি করেন? যে ইন্টেলিজেন্স আরজিকরের ঘটনার পর হচ্ছে যে প্রতিবাদী মুখ খুঁজতে বেরোন, যে ইন্টেলিজেন্স মেদিনীপুরে জাল স্যালাইনের ঘটনার পর রাত 1:45 প্রতিবাদীর বাড়িতে দরজা ঠকঠক করেন, তার সাথে তো এই ইন্টেলিজেন্সের কোনো তফাৎ দেখতে পাচ্ছি না। কারণ জঙ্গলের মধ্যে থেকে বেরিয়ে এসে গুলি ছুড়ে তারা চলে গেলেন, তাহলে ইন্টেলিজেন্সের কাছে কেন খবর থাকছে না যে কোথায় কারা অস্ত্রসহ মজুত হচ্ছেন, কোথা থেকে মানুষ এসে জড়ো হচ্ছেন, কোন গ্রামে বাইরে থেকে লোক আসছেন ইত্যাদি? এইটা কেন ইন্টেলিজেন্সের কাছে খবর থাকছে না? এটাই তো প্রশ্ন। এই যে অজিত ডোভাল হোক কি অমিত শাহ হোক ইত্যাদিরা বিভিন্ন বক্তৃতা যখন করেন, এই সার্জিক্যাল স্ট্রাইকের পর যখন বক্তৃতা করেছিলেন বা পুলওয়ামার ঘটনার পর যখন বক্তৃতা করেছিলেন, শুনতে দারুণ লাগে যে আমরা খুবই নিরাপদ অবস্থায় আছি, খুবই ভালো অবস্থায় আছি, আমাদের কোনো চিন্তা নেই। কিন্তু একটার পর একটা ঘটনা ঘটে যাওয়ার পর বোঝা যায় যে আমরা আসলে যে তিমিরে ছিলাম, আশঙ্কার সেই তিমিরেই রয়েছি। অজিত ডোভাল বা অমিত শাহ বা নরেন্দ্র মোদী আমাদেরকে সেই যথাযথ নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন। আরেকটা প্রশ্ন এর সঙ্গে সঙ্গে চলে আসছে, কাকতালীয়ভাবে হলেও ঠিক দেশের যখন বিভিন্ন জায়গাতে সামনে ভোট আছে বা এরকম একটা পরিস্থিতি, তখনই কেন এরকম ইনসিডেন্টগুলো ঘটছে বলে আপনার মনে হয়? এরকম ঘটনা অতীতে বহু ঘটেছে, যেখানে হচ্ছে যে রুটি রুজির প্রশ্নের জবাব যদি সরকার দিতে না পারে, তাহলে তারা একটা ঝামেলা ঝঞ্ঝাট ইত্যাদি বাঁধিয়ে মানুষকে হচ্ছে ভুল পথে চালিত করার চেষ্টা করে।
মহারাষ্ট্র কৃষক আত্মহত্যায় দেশের মধ্যে সর্বোচ্চ। এখন মহারাষ্ট্রের কৃষক আত্মহত্যা নিয়ে কথা আছে? নেই। আওরঙ্গজেবের সমাধি থাকবে কি থাকবে না ওইটা নিয়ে কথা। ফলে কৃষক আত্মহত্যা থেকে নজর ঘুরিয়ে দেওয়া হলো আওরঙ্গজেবের দিকে। গোটা দেশে এরকম বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, দল আছেন, যারা এই ধরনের নোংরা রাজনীতি করে। লাশের উপর দিয়ে নিজেদের ধন সম্পদ কতটা বাড়লো, নিজেদের সম্পত্তি কি বাড়লো, নিজেরা কতদিন চেয়ারে বসে থাকতে পারবেন তার হিসেব হয়। কিন্তু মানুষও এখন প্রশ্ন করছেন যে আমরা যদি আপনাদেরকে ভোট দিয়ে চেয়ার দখল করতে পাঠাই, তাহলে আমরাই পরেরবার আপনাকে ভোট দিয়ে ওই চেয়ার থেকে হিড় করে টানিয়ে নামিয়ে আনতে পারি। যতদিন চেয়ারে আছেন ততদিন সাধারণ মানুষের নিরাপত্তার জন্য কী ব্যবস্থা আমার দেশের কেন্দ্রীয় সরকার নিচ্ছেন, সেটা এই ঘটনা ঘটে যাওয়ার প্রায় 20-22 ঘন্টা হয়ে গেছে সম্ভবত, এখনও আমরা জানতে পারিনি। অথচ গোটা দেশের মানুষ, বুদ্ধিজীবী মানুষজন, বিভিন্ন সংস্থা, রাজনৈতিক দল, তারা সবাই বলেছে যে আমরা সরকারের পাশে রয়েছি, এই ঘটনাকে যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে। প্রতিহত করার জন্য সরকার কি করবে সেটা এখন অবধি আমরা জানতে পারছি না। সোশ্যাল মিডিয়া থেকে আরেকটা জিনিস যেটা ভাইরাল হচ্ছে, ওখান থেকে যে সমস্ত মানুষগুলো প্রাণে বেঁচে ফিরে আসছে তাদের মধ্যে কয়েকজন বলছে যে প্রত্যেক পুরো রাস্তা জুড়ে 20 কিলোমিটার পর পর সেনাবাহিনীর ছাউনি আছে, কিন্তু সেই যে ট্যুরিজম এলাকা যেখানে এইরকম একটা ইনসিডেন্ট হচ্ছে সেখানে কোনো সেনাবাহিনীর নিরাপত্তা নেই। কী বলবেন? কোভিডের পর থেকে সেনাবাহিনীর নিয়োগটা নিয়েই তো একটা বিরাট প্রশ্ন উঠে গেছে। এই যে এতদিন আমরা জানতাম যে পুলিশ সিভিক হয়, এতদিন আমরা জানতাম যে কোনো একটা 100 দিনের কাজে কন্ট্রাকচুয়াল লোক নিয়োগ হয়, কিন্তু এখন আমরা যেটা দেখছি যে সেনাবাহিনীতেও 4 বছরের জন্য কন্ট্রাকচুয়ালের নিয়োগ হচ্ছে, কারণ সেনাবাহিনীতে পার্মানেন্ট নিয়োগের ব্যবস্থা আমার দেশের সরকার তুলে দিচ্ছে। দেশের নিরাপত্তার প্রশ্ন যেখানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হয়, যেখানে খুব খারাপ হলেও এটা সত্যি যে একটি প্রতিবেশী দেশের সাথে আমাদের প্রায়ই এই ধরনের ঝামেলা লেগে আছে, ছোটোবেলা থেকে দেখে আসছি, সেই ধরনের একটা দেশে যেখানে এত রকমের সমস্যা রয়েছে, সেখানে আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে, সেনাবাহিনী নিয়ে এই ধরনের 4 বছরের চাকরির মতো, অগ্নিবীরের মতো ছেলে খেলার ব্যবস্থা কেন চালু করা হয়েছে, এটা আজ অবধি আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর দিতে পারেননি। সেনাবাহিনীতে গত 1.5-2 বছরে কত নিয়োগ হয়েছে, কত রিটায়ারমেন্ট হয়েছে, তাহলে এখনও কত জায়গা ফাঁকা, কোথায় কি সুযোগ সুবিধা কম হচ্ছে, বেশি হচ্ছে, এই গোটাটা দেশের নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষের থেকে লুকিয়ে রাখার চেষ্টা করা হয়। কিন্তু আদতে হয়তো নিয়োগটা ঠিকমতো হচ্ছে না বলে, আদতে হয়তো এই কন্ট্রাকচুয়াল ইত্যাদি নিয়োগ হচ্ছে বলে একজন মানুষকে বেশি কাজ করতে হচ্ছে না তো কোথাও, ফলে লোক কম কাজ বেশি, এই সমস্যা হয়ে যাচ্ছে কি না, এইটাও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আমাদের ভালোভাবে জানানো উচিত। না হলে সাধারণ মানুষ একটা নিরাপত্তাহীনতায়, ভুল ধারণায় ভুগছেন।